MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজ 6টার ব্রেকিং সেগমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। আর যেদিকে আমাদের নজর রাখতে হবে তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যে কার্যত শিল্প ধুঁকতে বসেছিল। এমনকি বাইরে থেকে শিল্পপতিরা তারা যখন আসছিলেন তখন তাদেরকে সব রকমভাবে সহযোগিতা করা হচ্ছিল না। কান পাতলে বিভিন্ন সময় অভিযোগগুলো শুনতে পাওয়া যাচ্ছিল যে সিন্ডিকেট রাজ, যেই কারণে ব্যবসাটা পর্যন্ত এখানে শান্তিপূর্ণভাবে করা সম্ভব হচ্ছে না শিল্পপতিদের। তবে এবার পালা পরিবর্তনের, সবটাই পরিবর্তন হচ্ছে। আর সেখানে শিল্পে পরিবর্তন হবে না এটা হতে পারে না। ভাবনা থেকে শুরু করে চিন্তাধারা সবটাই পরিবর্তন বর্তমান সরকারের। রাজ্যে শিল্পের জোয়ার হতে চলেছে এবং তার সূচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলেই আপনারা জানেন। শুভেন্দু অধিকারী তিনি আজ ডানকুনিতে দাঁড়িয়ে স্পষ্টত সেই বার্তা তুলে ধরেছেন। ডানকুনিতে লাক্স কোচির যে দ্বিতীয় ইউনিট, সেই দ্বিতীয় ইউনিটের শিলান্যাস উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডানকুনিতে 600 কোটি টাকার বিনিয়োগ এবং সম্প্রসারণের জন্য 12 লক্ষ বর্গফুট এলাকা যুক্ত। সম্প্রসারণের পর মোট আয়তন হবে 20 লক্ষ বর্গফুট। রয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়, কোম্পানির উচ্চপদস্থ কর্তারাও। এবং এই মঞ্চ থেকেই আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বার্তা তুলে ধরেছেন, যারা ব্যবসা করতে আসছেন তাদেরকে স্বাগত এবং সরকার তাদের সঙ্গে সব রকমভাবে সহযোগিতায় রয়েছে। অর্থাৎ স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিয়ে দিলেন। ছোট শিল্প হোক, মাঝারি শিল্প হোক, বড় শিল্প হোক, উদ্যোগ নেওয়া এবং শিল্পে আগ্রহ বাড়ানো এবং একই সঙ্গে বাণিজ্য আগ্রহ বাড়ানো, সব থেকে মূল লক্ষ্যই হচ্ছে সরকারি সাহায্য এবং সরকারি অনুদান। তা এবার থেকে পেতে চলেছেন আমাদের রাজ্যের ব্যবসায়ীরা, শিল্পপতিরা। চারিদিকে কাজ চাই, 2 কোটির বেশি শিক্ষিত বেকার, 1 কোটি ছুঁই ছুঁই পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে। সব সরকারি কাজ দিয়ে বেকারত্ব সমস্যার সমাধান করা যায় না। এই সরকার 30 স্তরীয় এমপ্লয়মেন্ট দিতে চায়। আগামী কয়েক মাসের মধ্যে 1 লক্ষ সরকারি চাকরি যেমন হবে, মেধা অনুযায়ী হবে, তার সাথে বেসরকারি বিনিয়োগকারীরা যত এই ধরনের তাদের প্ল্যান্ট এক্সপেনশন করবে, নিউ প্ল্যান্ট লাগাবে, এই প্ল্যান্টকে কেন্দ্র করে অ্যান্সিলিয়ারি তৈরি হবে, তত বেশি করে আমাদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট তৈরি হবে। এই রাজ্য রেভিনিউতে প্লাস ছিল। এই রাজ্য তামিলনাড়ুর থেকেও ভালো, গুজরাটের থেকেও ভালো অর্থনীতি ছিল। লেফট ফ্রন্টের আমলে তারা যেদিন ছেড়ে রেখে চলে যায় 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, এখন 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। এই ঋণের বোঝা 4,38,000 কোটি টাকার বাজেটে 1 লক্ষ কোটি টাকা শুধু ঋণ শোধ করতে আর ঋণের সুদ মেটাতে চলে যাচ্ছে। এই 1 লক্ষ কোটি টাকা থাকলে আরো ফ্লাইওভার, আরো রোড ওভারব্রিজ, আরো ইরিগেশন প্রজেক্ট, আরো স্মার্ট ক্লাসরুম, আরো ভালো সুপার স্পেশালিটি হসপিটাল, আরো অনেক কিছু করতে আমরা পারতাম। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের নিজস্ব রেভিনিউ বাড়াতে হবে, রাজস্ব বাড়াতে হবে। রাজস্ব তখনই বাড়বে যদি ইনভেস্টমেন্ট আমরা বেশি করতে পারি। লাক্স কোচির এই কারখানায় শুধু 600 কোটি ইনভেস্ট হচ্ছে তা নয়, 9,000 জনের এমপ্লয়মেন্ট হচ্ছে তা নয়, 1,000 কোটি টাকা বছরে রেভিনিউ আর্নিং বাড়বে এই কারখানা তৈরি হলে। এটাও আমাদের রাজ্যের পক্ষে খুব প্রয়োজন। এই রাজ্যে 3টে বেহাল অবস্থার হাল ফেরাতে হবে। একটা হলো আইন শৃঙ্খলার পরিবেশ, সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, দাদাগিরি, সব জায়গায় রাজনীতিকরণ। এই জায়গা থেকে আমরা 2 মাসে বেরিয়ে এসেছি অনেকটা। আমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছি, এটা আমরা কন্টিনিউ
লম্বা লাইন করে ট্রাকে কেউ হাত পাতে না। লাক্সকোজির কারখানায় এসে মে মাসের 4 তারিখের পরে কেউ আসেনি যে আমার মান্থলিটা দিয়ে দিন। আশা করি আপনাদের অভিজ্ঞতা পরিবর্তন হচ্ছে। ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি, বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তখনই তৈরি হয় যখন আইন শৃঙ্খলা ঠিক থাকে। এক্ষেত্রে এই সরকার শিল্পপতি, বিনিয়োগকারী, বিজনেসম্যানদের সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। এতটুকু চিন্তা করবেন না। দুটো একটা ছোট্ট ঘটনা, সাথে সাথেই কোথাও শ্রমিকরা, কোথাও আমার হস্তক্ষেপ হয়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট বার্তা তুলে ধরলেন যে এই রাজ্যে যে একটা সময় ব্যবসার দিক থেকে এতটাই উন্নতি করেছিল, যেই রাজ্যের মানুষও তারা শিল্পের মুখ দেখেছিল এবং একই সঙ্গে শিল্পপতিরা, উদ্যোগপতিরা তারা যেভাবে গোটা রাজ্যের মুখ আরো উজ্জ্বল করেছিল গোটা বিশ্বের দরবারে, সেই ব্যবসা, সেই শিল্প এবার ফিরে আসতে চলেছে এই বাংলায়। রাজ্যে কার্যত শিল্পের জোয়ার বইতে চলেছে, নয়া বিনিয়োগ, নয়া কর্মসংস্থানের সুযোগ। একটা শিল্প হওয়া মানে সেখানে প্রচুর প্রচুর মানুষের কর্মসংস্থান হয়ে থাকে এবং সেই কর্মসংস্থানের ভাবনা চিন্তা করে যেহেতু প্রচুর সংখ্যক পরিযায়ী শ্রমিকরা তারা এই মুহূর্তে বাংলার বাইরে রয়েছেন শুধুমাত্র রুজি রুটির জন্য, এবং প্রায় 1 কোটিরও বেশি পরিযায়ী শ্রমিকরা তারা এই মুহূর্তে বাংলায় রয়েছেন যাদেরকে ঘরে ফেরাতে হবে। এবং শিল্প যদি রাজ্যে হয় তাহলে তারা ঘরে ফিরে আসবেন, তার কারণ কর্মসংস্থান এখানে হবে। বেকাররা এখনো পর্যন্ত যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের ক্ষেত্রেও একটা বড় সুযোগ আসতে চলেছে। বাংলা আবার বিনিয়োগে প্রথম সারিতে এসে দাঁড়াবে। একেবারে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তুলে ধরেন। ডাবল ইঞ্জিনের সুফল এবার বাংলার মানুষ পাবেন বলেই আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডানকুনিতে সেখানে লাক্সকোজির যে দ্বিতীয় ইউনিট এবং সেই ইউনিটের উদ্বোধনেই আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে স্পষ্ট বার্তা তিনি তুলে ধরেছেন যে পরিকল্পনা নিয়ে, যে প্রতিশ্রুতি নিয়ে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে সেই প্রতিশ্রুতি এবার পূরণ করার পালা। যে 1 কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক যারা আমাদের এই রাজ্যের মানুষ, আমাদের এই রাজ্যের শ্রমিক, এই রাজ্যের নাগরিক, তারা এই মুহূর্তে ভিন রাজ্যে রয়েছেন শুধুমাত্র রুটি রুজির টানে, শুধুমাত্র সংসারের চাপে, শুধুমাত্র আয় রোজগার করতে, এবং তাদেরকে এবার ঘরে ফেরাতে হবে। আর সেই প্রতিশ্রুতি অনুযায়ী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট বলছেন যে এবার থেকে শিল্পপতিরা তারা রাজ্যে আসবেন। তৃণমূলের জমানায় যেভাবে শিল্পপতিরা যারা ব্যবসায়ীরা ছিলেন তারা যেই সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সমস্যা আর সম্মুখীন তাদেরকে হতে হবে না। সেটা আইন শৃঙ্খলা হতে পারে, সেটা সিন্ডিকেটের রাজ হতে পারে, সেটা তোলাবাজি হতে পারে, তবে সেই সব কিছু এবার থেকে বন্ধ। ব্যবসায়ীরা তারা স্বাচ্ছন্দ্যে এখানে ব্যবসা করতে পারবেন, অনুকূল পরিবেশেই তারা ব্যবসা করতে পারবেন। আশা এবং আশ্বাস দুটো একসাথেই আজ একই কণ্ঠে শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট বার্তা তিনি তুলে ধরেছেন। আইনজীবী সুদীপ্ত বাবু তিনিও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে। আমি প্রথমে আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। এবং এই যে শিল্পপতিদের নিয়ে ভাবনা চিন্তা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগেই বলেছিলেন যে এবার থেকে বাংলায় শিল্প যাতে আরো উন্নত হয় সেই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করা হবে। এবং এখনো কিন্তু কার্যত যা যা পদক্ষেপ নিতে দেখা গেল, সেটা লাক্সকোজি হোক অথবা অন্যান্য যে সকল শিল্প নিয়ে আলোচনা বলুন, কথোপকথন বলুন বা ভাবনা চিন্তা বলুন, সেটা ধীরে ধীরে কার্যকর হবে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন। এই গোটা বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমি আগেও বলেছি, এখনো একই কথা বলবো, রাজ্যকে শিল্প ফ্রেন্ডলি হতে হবে, করাপশন ফ্রি একটা সরকার থাকতে হবে, এবং তার সাথে আপনার সন্ত্রাসমুক্ত সমাজ হতে হবে, এবং সবথেকে বড় যেটা হচ্ছে যে শিল্প আর ইকোলজি মানে ইকোসিস্টেমের মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, যাতে দুটোই সারভাইভ করে, কারণ ফিউচার প্রজন্মকেও তো বাঁচাতে হবে। এই 4টে জিনিসকে বজায় রেখে একদম আমি আসবো আমাদের যিনি রয়েছেন গেস্ট অবশ্যই, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারীর বেশ কিছু বক্তব্য যা অত্যন্ত প্রাসঙ্গিক এই মুহূর্তে। কারণ সব থেকে বড় সমস্যা এই বাংলা তা হচ্ছে শিল্পে খরা এবং বেকারত্ব দূর করা। শুনুন। প্রথমত বলবো, ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন। সামাজিক কল্যাণ, আইন শৃঙ্খলাকে শক্তপোক্ত করা, বেকারত্বের সমস্যার সমাধান করা,
এটা যেমন সরকারের কাজ, তেমনি আমরা জানি 20টির বেশি রাজ্য যেখানে এনডিএ বা বিজেপি শাসিত, সেখানে শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান আর পরিকাঠামো উন্নয়ন এবং শিল্পকে কেন্দ্র করে অ্যান্সিলিয়ারি যে জোয়ার আপনারা দেখছেন, বিশেষ করে গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এনডিএ রুল অন্ধ্রপ্রদেশ, এমনকি আসাম পর্যন্ত আজকে পুরো পরিবেশ বদলে দেওয়ার কাজ করছে। শিল্পের জন্য সব থেকে বড় বিষয় হচ্ছে যে শিল্প বান্ধব একটা পরিবেশ, যে শিল্প বান্ধব পরিবেশের কথা বিভিন্ন সময় শিল্পপতিরা তারা বলে থাকেন, আর সেটার দিকেই কিন্তু বিশেষ নজর শুভেন্দু অধিকারী তিনি দিচ্ছেন। এবং এই নিয়ে যখন আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে যখন গেস্ট রয়েছেন এই মুহূর্তে সন্ময় বন্দ্যোপাধ্যায়, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। অবশ্যই সন্ময়দার কাছ থেকে আমি রিয়াকশন নেব, কিন্তু তার আগে সুদীপ্তবাবু, সব থেকে বড় বিষয় হচ্ছে একটা, সেটা হচ্ছে শিল্প বান্ধব পরিবেশ, যেটা নিয়ে বিভিন্ন সময় কিন্তু এই অভিযোগে এসছে পূর্ববর্তী সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সময় কিন্তু এই সুবিধাটা অন্ততপক্ষে শিল্পপতিরা পাননি, যে কারণে এই অভিযোগ বা এই শব্দবন্ধ তার সামনে আসে যে তারা ইচ্ছে হলেও এখানে অন্ততপক্ষে বিনিয়োগ করতে পারতেন না বা করতেন না। শুনুন, শুধু পূর্ববর্তী সরকারের ওপর না, এটা প্রায় 50-49 বছর ধরে একের পর এক শিল্প এখানে বন্ধ হয়েছে, বাম আমলে বিশেষ করে। আমার নিজের অভিজ্ঞতা, আমাদের কারখানা ছিল আগে আমার বাবার, সেটাও দেখলাম যে বন্ধ হয়ে গেল, চালাতে পারলো না বামপন্থী আমলে। কিন্তু বামপন্থীদের এইটা ভূমিকা ছিল যে কি করে কলকারখানাগুলোকে বন্ধ করা যায়, আর সেই শ্রমিকগুলোকে থেকে টাকা তুলে কলকারখানা থেকে কি করে হকার বসাবো, সরকারি জমিতে কি করে হকার বসাবো। তাদেরই টাকা নিয়েছে একটা অংশ, নিয়ে তাদেরকেই আবার হকার হিসেবে বসিয়ে দিয়েছে। তারা বিগত 30-40 বছর ধরে একজন হকার বসে আছে, বহল তবিয়তে তারা ব্যবসা বাণিজ্য চালিয়েছে। এখন সরকারি সম্পত্তি আপনারা যখন সরকার আবার নিতে চাইছে, তখন সেটাতে তারা স্বাভাবিকভাবেই তারা প্রতিবাদ করছে। কিন্তু আলটিমেট হচ্ছে যে শিল্পগুলোকে বন্ধ করেই এই হকারগুলোকে বসানো হয়েছে। এটা কিন্তু আপনাকে আমি বলে দিই, এটাই হচ্ছে বাস্তব। বিগত 50 বছর ধরে, 34 বছর ধরে এটা 34 বছরে কোনো কাজ হয়নি, সবটা নেগেটিভ। আমি ধরে নিলাম 34 বছরে সব নেগেটিভ, কিন্তু তারপর তো মানুষ চেয়েছে পরিবর্তন। এটাও বলছি 2011 তে পরিবর্তন হয়েছে, কিন্তু তারপর কেন এই ছবিটার পরিবর্তন হলো না আমি আসবো। কিন্তু তার আগে এই মুহূর্তে শিশির বাজুরিয়া বিজেপি নেতা, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন, এবং দেবাশিস ঘোষ, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে শিশির বাবু আপনার কাছে আসি। এই যে শিল্প নিয়ে একটা ভাবনা চিন্তা, যদি সরকার মনে করে যে শিল্প বা শিল্পপতিদেরকে এই রাজ্যে আনা এবং শিল্পের একটা প্রসার ঘটানো, সেটা সরকার করতে পারে, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি সরকার তারা করে দেখাচ্ছে। পূর্ববর্তী সময় তৃণমূল সরকার, বাম সরকার তারা করে দেখায়নি, এমনটাই কিন্তু অভিযোগ করতে শোনা যাচ্ছে, বিভিন্ন সময় সেই অভিযোগও করতে শোনা যায়। এতদিন ধরে কি সেই সমস্যা সমাধান করা যেত না যদি চাইতো তৃণমূল? সদিচ্ছা থাকলে সবকিছু হয়, কিন্তু আমরা যদি গত 5 দশকে দেখি, বাম সরকার গর্ব করে বলতো অক্সফোর্ড ডিকশনারিতে আমরা ঘেরাও শব্দ ঢুকিয়ে দিতে পেরেছি। একটা সরকার এটা বলতে পারে? ঘেরাও মানে কি? আপনি একটা লোক যা ওর মানে যত ওর কনস্টিটিউশনাল ওর যে প্রাপ্য, আপনি ওটা কেড়ে নিচ্ছেন, আপনি ওকে একটা জায়গায় বন্দি করে দিচ্ছেন, আর সেটা আপনি গর্ব করে বলছেন। কে বলছে? সরকার বলছে। এখন আমি আর ট্রেড ইউনিয়ন সব জায়গায় এটা সব জিনিস বন্ধ করলো। এখন আসুন তৃণমূল সরকার, গত 15 বছর তৃণমূল সরকার আইন শৃঙ্খলা বলে আর কিছু রইল না। লগ্নি আসবে না যতক্ষণ আইন শৃঙ্খলা ঠিকঠাক না থাকে। আর আমাদের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী টেবিল চাপড়ে বলতেন পরিযায়ী শ্রমিকে আমরা দেশে 1 নম্বর। মানে আপনি এখানে চাকরি দিতে পাচ্ছেন না, সব বাঙালিদের অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন, আর 100 দিনের কাজে আমরা 1 নম্বর। মানে পুরো রাজ্যকে আপনি দারিদ্র্যতে নিয়ে এসেছেন। 1 কোটি মানে আমাদের রাজ্যের যে জনসংখ্যা, তার প্রায় 10%। এখন আপনাকে একটা জিনিস বলছি, এই যে আজকে অনুষ্ঠান আমরা দেখছি, এটা আমি বলবো প্রথম, এটা ট্রেলারও না। এখন আপনি দেখবেন পটপট করে যেভাবে আসবে, কেন সব থেকে আগে আমি সারা অন্য রাজ্য থেকে ঘুরে দেখেছি,
আপনাকে আরেকটা কথা বলি, এটা আমার 3 দিন আগে আমার অভিজ্ঞতা হয়েছে নিজে জাকার্তা আমি প্রধানমন্ত্রীর একটা আমাদের ভারতীয়দের একটা প্রোগ্রাম ছিল, ইন্ডিয়ান ডায়াসপোরার প্রোগ্রাম ছিল। ওখানে একজন বক্তা বললেন, প্রধানমন্ত্রী, আই কংগ্রাচুলেট ইউ ফর দ্য হিস্টোরিক উইন ইন ওয়েস্ট বেঙ্গল। পুরো অডিটোরিয়াম হাততালি দিতে লাগলো। আর ওই অডিটোরিয়ামে আমি বলছি কেন, ওই আমি প্রোগ্রামে কোঅর্ডিনেটর ছিলাম, 100 বেশি বাঙালি ছিল না, পুরো অডিটোরিয়াম হাততালি দিল। তার মানে এই পশ্চিমবঙ্গে যে সরকার চেঞ্জ হয়েছে, বিজেপি সরকার এসেছে, তার প্রভাব শুধু আমাদের দেশে না, অন্য দেশেও। এইসব কি দেখায়? মানুষ এখন পশ্চিমবঙ্গকে যে ভুলে গেছিল, আবার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গর দিকে যেতে হবে। কেন, একদিন তো পশ্চিমবঙ্গ আমাদের দেশে 1 নম্বর স্থানে ছিল, এখন আমরা 1 নম্বর। কিন্তু আজ নেই কেন সুদীপ্ত দা, আজ নেই কেন? আমি তো পরিষ্কার বললাম, বাম মনোভাবপূর্ণ ব্যক্তিরা কিন্তু বাম চলে গেছে, কিন্তু বাম মনোভাবপূর্ণ ব্যক্তিরাই তো আপনাদেরকে রেখে গেছে। আজকে এটা তো মানতে হবে যে বাম যারা শক্তি, যারা বামের না, মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্ষমতা আসার পর বলেছিলেন যে 6 মাসের মধ্যে নাকি শিল্প আনবেন। তো কোথায় গেল 6 মাসের বদলে? এত মাস চলে গেল, কিন্তু তারপরেও তো শিল্পের কোনো কিছু আসলো না। আমরা দেখলাম অন্ততপক্ষে শিল্প বলতে একটাই, রাস্তায় ব্যানার রাখা রয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা রয়েছে, বড় বড় করে লেখা রয়েছে, কাট আউট রয়েছে, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নামও দেওয়া হয়েছে, এত বড় একটা নাম, কিন্তু সেই অনুপাতে অন্ততপক্ষে শিল্পটা আসেনি এই রাজ্যে। আমি তো সেটাই বলছি যে বাম চলে গেছে, কিন্তু বাম মনোভাবপূর্ণ ব্যক্তিরা তো রয়ে গেছে। তারাই তো পরবর্তীকালে আস্তে আস্তে মানে যারা তৃণমূল করতেন তারাই বাম করতেন, ইনফিল্ট্রেট করে আজকে সেই সমাজটাকে, যারা শিল্প আনবে বা যারা শিল্প করবে তাদেরকে ডিস্টার্ব করেছে, তাদেরকে। দেবাশিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস দা কি বলবেন? লেফটের সময় 34 বছরে যা করে গিয়েছে, এতটাই গর্ত খুঁড়ে গেছে, সেই গর্ত আর পূরণ করতে পারেনি তৃণমূল। হ্যাঁ, আমি একটু বলবো, আমাকে একটু বলতে দেবেন, দূরে আছি। অবশ্যই আমি বলছি সুদীপ্ত বাবুদের একটুখানি বলবেন যে মাথা ধরলে, আমরা জানি যে মাথার যন্ত্রণা হলে বামই লাগায়, অন্য কিছু লাগাবার থাকে না। যাই হোক, সুদীপ্ত বাবু হয়তো অন্য কিছু লাগান। আর আমার কাছে আমার অবস্থা নেই, যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, বেনোলিয়া বলে একটা ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ একটু কিনে দিলে অনেকের সুবিধা হবে। যারা বলছে যে এই রাজ্যে শিল্প হয়নি, আমার যদি খুব ভুল না হয়, তুমি যেখানে বসে আছো বা রিপাবলিকের স্টুডিও যেটা, যে সেই 5 নম্বর সেক্টর বা সেক্টর 5, যেখানে টিসিএস থেকে শুরু করে, কগনিজেন্ট থেকে শুরু করে, উইপ্রো থেকে শুরু করে যে সমস্ত কোম্পানিগুলো এসেছিল, যে আইটি হাবগুলো তৈরি হয়েছিল, সেগুলো কার আমলে তৈরি হয়েছিল, কারা তৈরি করেছিল, এটা প্রথম বুঝতে হবে। যখন শিল্পের জোয়ার আনার চেষ্টা করছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তখন সিঙ্গুরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির সঙ্গে হাতে হাত মিলিয়ে বিজেপি থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে সবাই মিলে টাটাকে তাড়িয়ে দিয়েছিল, এবং সেই টাটা গুজরাটে চলে গেছিল। মানে এই যে মিথ্যা প্রচার, দেখুন, প্রচারের আলো অনেক কিছু হয়, কিন্তু বাস্তবটা দেখতে হয়। যখন আজকে বামপন্থীদের নামে অনেক কিছু বলা হয়, আর বামপন্থীদের হয়ে কথা বলার দায় আমার নেই, কিন্তু বামপন্থীরা একটা নির্দিষ্ট নীতি নিয়ে চলছিল। শিশির বাবু তিনি আমাদের সঙ্গে রয়েছেন, কিছু উত্তর দেবেন। আমি শেষ করিনি। প্রথমে বামপন্থীরা বলেছিলেন যে আজকে আমাদের জায়গা তৈরি করেছিলেন, তারপরে সেই জায়গা থেকে শিল্প আমাদের ভবিষ্যৎ করে যখন ওনারা শিল্প একের পর এক করতে গেছিলেন, সেই সময় বিজেপির মতো দল মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে পুরো শিল্প ধ্বংস করে দিয়েছিল। আজ তারা শিল্প, না, এই অভিযোগ যখন দেবাশিস দা আপনি করছেন, তখন বিজেপির তরফ থেকেই তো বলা হচ্ছে শিল্প এই রাজ্য হবে। আপনি ভুল, একটা খুব বড় চক্রান্ত। একটু শুনবেন না, নিজের কথা শুধু বলতে থাকবেন। না, শুনেছি আপনারা অনেক প্রচার করছেন, কিন্তু বাস্তবকে আপনারা ইতিহাস গুলিয়ে দিচ্ছেন, বাস্তবকে গড়িয়ে দিচ্ছেন। বলছি, যখন রাজপথ অবরোধ হলো, সিঙ্গুরের সময় আপনাদের ভূমিকা কি ছিল? শুধু একটা উত্তর দিন, সিঙ্গুরের সময় আপনাদের ভূমিকা কি ছিল? সিঙ্গুরের সময় আপনারা কি ভূমিকা পালন করেছিলেন? পশ্চিমবঙ্গ মানুষের বুকে ছুরি মেরে আপনারা সিঙ্গুরটাকে ছেড়ে দিয়েছিলেন, আজকে টাটাকে নিয়ে গেছেন গুজরাটে। আপনারা আজকে বড় বড় যত কোম্পানির নাম বলুন, অন্য জায়গায় তার 5 ডাবল 10 ডাবল তৈরি করেছে, আর আপনি ওই ছোটটাতে খুশি হয়ে বলছেন আমাদের সব এসেছে। তাহলে আমাদের এই অবস্থা হতো না।
দেবাশিস বাবু একটু ইংরেজিতে বলি, স্মেল দ্য কফি স্যার, ওয়েক আপ স্যার। আবার আবার আমাদের স্টেট একেবারে তলানিতে চলে এসেছে। দয়া, আচ্ছা শুনুন দেবাশিস বাবু, একটা জিনিস তো হয়ে গেছে, এখন বিজেপির সরকার, আপনি দেখবেন একটু একটু ভালো করে বসুন, 3-4 মাস দেখুন কিভাবে হু হু করে ইন্ডাস্ট্রি আসছে। আর আপনি এই যে ছোট ছোট সেন্টার দিয়ে খুশি হচ্ছেন। মানুষ তো বিজেপিকে নিয়ে এসেছে, মানুষ আশা করেছে নিশ্চয়ই কিছু হবে, কিন্তু আমি বলছি এই বিজেপি তো আমাদের সিংহটা ধ্বংস করে দিয়েছিল মমতা ব্যানার্জির সঙ্গে দাঁড়িয়ে। এটা কি আপনি অস্বীকার করছেন ভদ্রলোক সাহেব? আপনি স্যার শুনুন, আমার কথাটা শুনুন। আপনি কি এটা অস্বীকার করছেন? আজকে মমতা ব্যানার্জি যে আটকালো, বিজেপি ছিল না। আপনি কেন ভুল বলছেন? আপনি দর্শককে কেন ভুল বলছেন? আপনি কেন ভুল বলছেন? আপনি কেন ভুল বলছেন? আপনার যদি মনে না থাকে, আমি তখন সিপিএম এ ছিলাম, আমি ভিতর থেকে দেখছিলাম কি হলো কি হলো। এই যে বারবার যে ম্যাক্সিমাম পসিবল ওই যে শব্দ ড্রপ হলো, মুখ্যমন্ত্রী ধরতে পারেননি, বুদ্ধ ভট্টাচার্য ধরতে পারেননি। বুদ্ধ ভট্টাচার্য কি যখন হাইকোর্ট বলল রাস্তা ক্লিয়ার করতে, উনি কি বললেন? না, এটা ন্যাশনাল হাইওয়ে, আমাদের দায় না। ঠিক বলছেন বাজুলিয়া সাহেব। দেবাশিস বাবু একটু ঠিকঠাক বলবেন। আমি একটা কথা বলবো বাজুলিয়া সাহেব, একটা কথা বলবো। আমরা সবাই চাই পশ্চিমবঙ্গে শিল্প হোক। আমরা বহুবার বলেছি যে এখানে এমএসএমইর একটা বেশ, মানে এক কথায় বোঝাই যাচ্ছে দেবাশিস দা যে সিপিএম এর সময় তারা চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তী সময় তৃণমূল ক্ষমতায় আসার পর সেই চেষ্টা আর কোনোভাবেই সফল হয়নি। কিন্তু প্রশ্নটা এখানেও যে বামেরা যেই পথে হেঁটেছে, তৃণমূল কংগ্রেসের সেই পথটাকে আরো সুদূর প্রসারী করেছে, যেই কারণে বর্তমানে আমরা এই রাজ্যে এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছি। রাজ্যের যারা শিক্ষিতরা রয়েছেন, বেকার হয়ে বসে রয়েছেন, তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে শুধুমাত্র পয়সাটা রোজগার করবার জন্য, কিছু কামাই করবার জন্য, অন্ততপক্ষে সংসারটা যাতে চলে। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সন্ময়দা আমাদের সঙ্গে রয়েছেন। সন্ময়দা, দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার, সাংবাদিকতার সঙ্গে আপনি যুক্ত ছিলেন, বহু রাজনৈতিক ওঠাপড়া আপনি দেখেছেন, কিন্তু একটা বিষয় পরিষ্কার করে জানতে চাইবো, যেভাবে বামেরা একটা সময় পাট শিল্প আমাদের এখানে, আমার যদি খুব ভুল না হয়ে থাকে, হলদিয়া শিল্পাঞ্চল বলুন, দুর্গাপুর বলুন, এমনকি ব্যারাকপুর বলুন, আসানসোল, যেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত এলাকার মধ্যে আপনিও থাকেন, আমিও থাকি। আমরা জানি যে একটা সময় সকাল হলেই কিভাবে হুইসেল বাজতো, চটকলগুলোতে মানুষজন কিভাবে যেতেন, শ্রমিকরা কিভাবে যেতেন, কিন্তু তা বর্তমানে একেবারে ধুঁকতে বসেছে। একটাই মাত্র বামেদের সময় আমরা দেখেছি তারা হরতাল ডাকতো, বিভিন্ন সময় হরতাল ডেকে কার্যত এই শিল্প ভাবনা বা এই চর্চা বা সংস্কৃতি সেটাকে সম্পূর্ণভাবে নষ্ট করেছে। চাইলে কি তারা পারতো না যে নতুন করে আরো নতুন কিছু ভাবনা চিন্তার সামনে আনতে, শিল্পকে আরেকটুখানি উঁচু দরে কোনো জায়গায় পৌঁছে দিতে? না, তবে আমি একটা কথা পরিষ্কার বলবো যে বাম ডান এই ন্যারেটিভ থেকে বোধহয় পশ্চিমবঙ্গকে বেরিয়ে আসতে হবে। আলটিমেটলি দ্য ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল, এই জায়গাটাতে পৌঁছতে হবে। আমি কেন আজকে যখন ডানকুনিতে এই ঘটনা ঘটছে, যখন 9,000 কর্মসংস্থানের প্রতিশ্রুতি এবং 1,000 কোটি টাকার মানে 1,000 কোটি টাকার বিনিয়োগ এতে হচ্ছে, কত কোটি টাকার বিনিয়োগ হবে আমি জানি না, তখন সেই সময় দাঁড়িয়ে আমার একটা ছোট্ট ঘটনার কথা মনে হচ্ছে, সাম্প্রতিক অতীতে, খুব ছোট্ট করে বলবো। এই ডানকুনিতে আইএফবি অ্যাগ্রো একটা ইন্ডাস্ট্রি আছে। মাত্র কয়েক বছর আগে, বছর 4 আগে, ইফ আই এম নট রং, ঠিক তাদের আরেকটি কারখানা ছিল নূরপুরে, আইএফবি অ্যাগ্রো, এবং সেই নূরপুর অ্যাগ্রোয়ে আচমকা একদিন সেখানে ভাঙচুর হয়। তারা প্রশাসনকে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান, ডিজিপিকে জানান, কিছুতেই কোনো রেভিনিউ হয়নি। তার কয়েকদিনের মধ্যে দেখা গেল ডানকুনির ফ্যাক্টরিটাকেও বন্ধ করে দেওয়া হল। সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ বোতল পিছু টাকা অ্যাসুরেন্সের রাজনৈতিক মাফিয়াদের ডিমান্ড ছিল। শেষ পর্যন্ত সেই আইএফবি অ্যাগ্রো রিপোর্ট করলো, যখন চিফ মিনিস্টারকে রিপোর্ট করলো, গভর্নরকে রিপোর্ট করলো, এখানকার ডিজিকে রিপোর্ট করলো, শেষ পর্যন্ত তারা, যেহেতু বম্বে স্টক এক্সচেঞ্জের সঙ্গে তারা কানেক্টেড ছিল, মুম্বাই স্টক এক্সচেঞ্জে তারা কমপ্লেন করলো। মুম্বাই স্টক এক্সচেঞ্জ তারপর পুরো বিষয়টাকে নিয়ে সরাসরি রাজ্যের গভর্নর, তখন সম্ভবত ছিলেন জগদীপ ধনকর, তাকে লিখিতভাবে কমপ্লেন করলেন যে আমাদের আন্ডারে এরকম একটা ইউনিট এরকম ক্রাইসিসের মধ্যে রয়েছে, দক্ষিণ 24 পরগনার নূরপুরে আক্রান্ত হয়েছে এবং তার সিসিটিভি ফুটেজ রাজ্য পুলিশকে দেওয়া হয়েছে, কিছু করছে না রাজ্য পুলিশ। তারপর ডানকুনিতে আক্রান্ত হয়েছে, তাহলে কি এই কারখানাটা, ফ্যাক্টরিটা বন্ধ হবে? জগদীপ ধনকর ইন্টারফেয়ার করার পর শেষ পর্যন্ত সেই কারখানা খুলেছিল। শোনা যায়, আমি এর প্রমাণ দিতে পারবো না, কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাডজাস্টমেন্টে যেতে হয়েছিল। সেই ডানকুনিতেই আজকে অশোক তৈরিকে বসিয়ে 67 দিনের মধ্যে একটা গভর্নমেন্ট পরিবর্তনের সরকার, 67 ডেজের মধ্যে আজকে
9,000 কর্মসংস্থানের অ্যাসুরেন্সকে ফাইনাল করলেন ওপেনলি প্ল্যাটফর্মে। আমার মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটিতে, আমি আরেকটু কথা বলে শেষ করবো, মিৎসুবিশি সম্প্রতি নবান্নে এসেছিল তুমি জানো, তো সেই মিৎসুবিশি অসম ঘুরে এসছে। সেই অসমে হেমন্ত বিশ্ব শর্মা নির্বাচিত হয়েছিলেন 2021-এ, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়েছিলেন 2021-এ। সেমিকন্ডাক্টর চিপের কারখানা জাগির রোডে তারা নিয়ে গিয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলে, যেখানে 28,000-এর কর্মসংস্থান হচ্ছে। সেই মিৎসুবিশি এখন অসম দেখে পশ্চিমবঙ্গে আসছে। মানে এইখানেই তো আমাদের প্রশ্ন যে 2026-এ আজ দাঁড়িয়ে আমাদেরকে শুধু অপেক্ষা করতে হচ্ছে, অন্য স্টেটের ওপর আমাদেরকে নির্ভর করতে হচ্ছে, সেটা শিল্পর দিক থেকে বলুন, সেটা কাজবাজের দিক থেকে বলুন, কিন্তু কেন? এই বাংলা তো কোনো সময় কোনো জায়গা থেকে পিছিয়ে ছিল না, তাহলে এই বাংলাকে পরিকল্পনা করে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলবার জন্য কেন পিছিয়ে দেওয়া হলো? শুভেন্দু অধিকারী তিনি অত্যন্ত স্পেসিফিক্যালি একদিকে বাম, অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে বিঁধেছিলেন রাজ্যে শিল্পের জোয়ার আনতে। কার্যত তারা কোনো রকম ভাবে আগ্রহ দেখাননি, শুধুমাত্র নিজেদের ফায়দা লোটার জন্য। শুনুন সেই বক্তব্য। 34 इयर्स कम्युनिस्ट का राज, 15 साल टीएमसी का राज, नीचे एडमिनिस्ट्रेशन सिस्टम पॉलिसी ये सब थोड़ा गड़बड़ था। 34 इयर्स ओनली पार्टी ऑफिस बनाया, और जितना भी इंडस्ट्री बिजनेस है इनकलाब जिंदाबाद लॉक एंड की। और ये 15 साल तुष्टीकरण और भ्रष्टाचार, यहाँ कानून व्यवस्था नहीं था, यहाँ गुंडा टैक्स था, सिंडिकेट राज था, यहाँ कुछ करीबी इंडस्ट्रियलिस्ट उनका राज चलता था। इतना झूठा बात कोई सरकार बोल सकता है, मुझे पता ही नहीं था। অত্যন্ত ইন্টারেস্টিং একটা শব্দ বলেন, ছোট্টবেলায় শুনেছিলাম লক অ্যান্ড কি, আমরাও খেলেছি, আপনারাও সম্ভবত খেলেছেন, কিন্তু সুদীপ্তদা আপনারা তো সমানে খেলেই গেছেন, সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেননি। আপনাকে তো আমি পরিষ্কার বলছি, একটু আগে দেবাশিস বাবু বললেন ওনারা নাকি আইটি সেক্টর খুব ডেভেলপ করেছে, সেসব তো করেছে, কিন্তু ঘটনা হচ্ছে 92-তে যখন কম্পিউটার আনার কথা ছিল তখন ওনারাই কিন্তু এটাকে আটকে ছিল, এবং আটকাবার পরে পরবর্তীকালে যখন পুরো সাউথ ইন্ডিয়া এই কম্পিউটারের সুবিধাটা পেয়ে গেল, তার ইন্ডাস্ট্রিগুলো ওখানে সব তার হেড অফিসগুলো হয়ে গেল, তখন ওনাদের বোধোদয় হলো, তখন ওনারা এখানে না সবথেকে বড় কথা আপনারা বলছেন ঠিক ঠিক, আমি সহমত, কিন্তু এক কথা বলতে গেলে 15টা বছরে কি করেছে বেঙ্গলে তৃণমূল কংগ্রেস? 15 বছরে কি করেছে আজকে মানুষ তারা জানতে চাইছে, 15টা বছরে রাজ্যে কি হয়েছে, তৃণমূল কংগ্রেস কি করেছে? সেক্টর 5 এর কথা বলে যেভাবে আরো এক ঢোক জল খায় বামেরা, সেই সেক্টর 5 এর পর আর সেক্টর 6, 7, 8 কিছু কি হয়েছে? সিরিয়ালি তো কিছু আসেনি। আপনাকে তো আমি বলছি যে বামেদের যে চিন্তা ভাবনা ছিল, সেই চিন্তা ভাবনায় পুরো বাংলার মানুষের করে খাওয়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, এবং ওই মেরুদণ্ড ভাঙার ফলে কি হয়েছে, পরবর্তীকালে ধান্দাবাজেরা আস্তে 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 তৃণমূলে ঢুকে পাড়ায় পাড়ায় গুন্ডামি করতে গিয়ে যেইটুকুনি কোম্পানি ছিল সেটুকু। আমি বলছি সুদীপ্ত বাবু, আপনি কি ক্লাস 1 থেকে ক্লাস 10 এ সরাসরি চলে গেছেন? দেখুন আপনাদের কর্মফল সবটাই ভুগতে হয়েছে। 34 বছর 1-2-3টে জেনারেশন নষ্ট করেছেন আপনারা। কেরালায় ইংরেজি পড়িয়েছেন, বেঙ্গলে মানুষকে ইংরেজি পড়াননি, ইংরেজি তুলে দিয়েছেন। আপনাদের দোহরা নীতি, বেঙ্গলে এক নীতি, কেরালায় এক নীতি। রাজ্য আপনারা যে বলছেন যে আজকে আপনারা ইংরেজি পড়াননি একটা ইউসিসির একটা লেখার উপর, তাহলে কেরালা থেকে কেন পড়ালো? আপনাদেরই বামপন্থী সরকার। আজকে সরকার, আজকে শুধু আপনারা শিক্ষা ব্যবস্থাটাকে কোথায় নিয়ে চলে গেছেন 34 বছরে বলুন। আজকে শিক্ষকদেরকে রাজনৈতিক ভাবে রিক্রুটমেন্ট সিপিএম শিখিয়েছে, পুরো আপনাদের যে ফেডারেশন গুলো ছিল, সেই ফেডারেশন গুলো কি করেছে, ইউনিয়ন গুলো কি করেছে গভর্নমেন্টের মধ্যে? তারা তো সব বসে আছে সব সরকারি পদে, তারাই তো। আজকে আপনি বলুন না যে শিক্ষার দুর্নীতি হয়েছে, সেই শিক্ষার দুর্নীতির মধ্যে পার্থ চ্যাটার্জি যদি তৃণমূলের মাথা হয়, তাহলে বাকি যারা ছিল তারা সব বামপন্থী সময় তারা রিক্রুটমেন্ট, তারা চাকরি পেয়েছে শিক্ষা দপ্তরে। এবারে বলি, আমি একটু বলতে দেবেন? আমি একটু বলবো। আর কি বলবেন আপনারা? এখন হ্যাঁ, জায়গাটা এমন একটা জায়গা চলে এসেছে যে তৃণমূল অন্ততপক্ষে তৃণমূল চাইছেন না। শুধু আমার কাছে একবার
স্পেসিফিক দুটো প্রশ্ন রয়েছে। এক কথা বলতে গেলে আপনি এই রাজ্যের বাসিন্দা, আমিও এই রাজ্যের বাসিন্দা, যারা আমাদের সঙ্গে অন্যান্য গেস্টরা রয়েছেন তারাও এই রাজ্যের বাসিন্দা, তারাও সহমত হবেন রাজ্যে অন্ততপক্ষে শিল্পের যেমন দরকার রয়েছে, শিক্ষার তেমন প্রসারের প্রয়োজন রয়েছে এবং তার সঙ্গে পরিকাঠামো। তৃণমূলের জমানাতে প্রায় 8,000-এর ওপরে সরকারি স্কুলটা বন্ধ হওয়ার মুখে, তাহলে সেটা নিয়ে কেন ভাবনা চিন্তা করা হয়নি? বামেরা একদিকে যেমন মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে, আপনারা তো কোমরটাও ভেঙে দিয়েছেন, তাহলে দাঁড়াবে কি করে? কি বলছি যে একই চিন্তা ভাবনার লোকেরা যদি একই জায়গা থেকে শুধু শিফট হয় তাহলে কিন্তু শুধু পরিবর্তন আসে না। পরিবর্তন শুধু মানুষ তো মানসিকতাটা তো শিফট হয়েছে, সেই তৃণমূলের মধ্যে আস্তে আস্তে পেনিট্রেট করেছে, তৃণমূল দরজা খুলেছে, তারা হুড় করে ঢুকে গেছে। এই জন্যই সুদীপ্ত দা এবার আলটিমেটলি পরিবর্তনটা হলো, রাজ্যের পরিবর্তন হয়েছে। আপনারা বলছেন বাংলাদেশ লেজ ধরে আপনারা এগিয়েছেন, তৃণমূল কংগ্রেস এতদিন ধরে চলে গিয়েছে, কিন্তু বিজেপি তারা কিন্তু তৃণমূলের লেজ ধরে এগোচ্ছে না, তারা রাজ্যের মানুষের সাথে কাজ করে চলেছে। শিল্প নিয়ে তারা ভাবনা চিন্তা করছে, অন্ততপক্ষে আর্থসামাজিক পরিস্থিতি যাতে রাজ্যের আরো উন্নত হয় সেই কারণের জন্য। শিশির বাবু, শুনুন, আমি একটা এইভাবে বলি, যেসব 50 বছর আমাদের রাজ্যের শেষ হয়ে গেছে ওইসবের বিশ্লেষণ করে দরকার নেই, না হলে এখানে তো বাম তৃণমূলকে দুষছে, তৃণমূল বামকে দুষছে। না এটাই তো হওয়া উচিত, আমরা সামনের দিকে তাকাবো না, শুনুন, কবে কে কি করে গেছে সেটার দিকে তাকাবো। আমি বলছি, আমরা যখন গাড়ি চালাই সামনের দিকে তাকিয়ে চালাই, রিয়ার ভিউতে শুধু দেখে চালাই না। এখন আমাদের পশ্চিমবঙ্গের ভাগ্য ভালো, আমাদের জনগণ এইবার ভারতীয় জনতা পার্টির সরকারকে নিয়ে এসেছে বিপুল ভোটে জয়ী করে। আমাদের যে সংকল্পপত্র ওখানে আপনি দেখবেন যে মেন 13টা বিন্দু আছে, তার ওর মধ্যেই শিল্প আছে, বাণিজ্য আছে, সব আপনি দেখবেন এক এক করে সব হবে। কেন? রাজ্যের রাজস্ব বাড়াতে গেলে একটাই বিকল্প, আর কোনো দ্বিতীয় বিকল্প নেই। আপনাকে শিল্প বাড়াতে হবে, বাণিজ্য বাড়াতে হবে, তাতে রাজস্ব আসবে। মানুষের চাকরি এখানে দিতে হবে, অন্য রাজ্যে গিয়ে না। আর এই যে কথা আমাদের এখানে আইটি হয়েছে, দাদা আপনার একটু লজ্জা লাগার কথা। এইখানে যদি আপনি আইটি বলছেন, আমাদের দেশে যখন অন্য শহরে আমি গিয়ে আইটি দেখি, আমার লজ্জা লাগে। কেন? সব জায়গায় দেখি বাঙালির যুবরা চাকরি করছে আইটিতে, সব জায়গায় দেখি, কিন্তু বাঙালিরা বেঙ্গলে চাকরি করতে পারে না। কেন? এখানে চাকরি নেই। দাদা দেবাশিস বাবু, একটু লজ্জা করুন। বাঙালির চাকরি নেই, কি কারণের জন্য নেই? যেভাবে বামেরা, অবশ্যই আমি দেবাশিস দা আমি আসবো, কিন্তু তার আগে একবার শোনাবো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বিভিন্ন সময় তো শিল্পের কথা বলেছেন, অনেক বড় বড় করে বাহবা করেছেন, এবং যেভাবে তিনি নিজেকে প্রজেক্ট করেছেন সেইভাবে অন্ততপক্ষে আমাদের রাজ্যের শিল্প ভাবনা এবং উদ্যোগ এবং তারই সঙ্গে আমাদের যে সম্ভাবনাগুলো রয়েছে তার কোনো সময়ের জন্যই কিন্তু তিনি ফোরকাস্ট করেননি, বা তার প্রসার যাতে ঘটুক সেই ভাবনা চিন্তা অন্ততপক্ষে তার ছিল না। যেই কারণের জন্য তিনি শিল্প বলতে বুঝতেন যে কার্পাস তুলো দিয়ে বালিশ বানিয়ে সেটা দিয়ে শিল্প হতে পারে, তিনি বুঝতেন যে চপ ভেজে সেটা নিয়ে শিল্প হতে পারে। নিঃসন্দেহে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের যেমন কথা ভাবতে হবে, ঠিক একই রকমভাবে যারা সত্যি শিল্প নিয়ে ভাবনা চিন্তা করে আজ শিল্পপতি হয়েছেন তাদের কথাও তো ভাবার প্রয়োজন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৎকালীন সময় তৃণমূল সরকার তা হয়তো ভাবেনি, আর যদি সেটা ভেবে থাকতো তাহলে বর্তমানে এই সময় দাঁড়িয়ে আমরা এত কিছু নিয়ে আলোচনা করতাম না। হয়তো সবটাই পজিটিভ বা ইতিবাচক বক্তব্য যারা আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন তাদের কাছ থেকে পেতাম, এবং আলোচনা বিষয়বস্তু হয়তো অন্য কিছু হতো। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য আরও একবার আপনাদের জন্য। একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে, বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো,
দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক শিল্প ভাবনার কথা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আপনারা যারা শুনছেন তারা হয়তো অনেকবার এই কথা শুনেছেন, কিন্তু সর্বোপরি এখানেও একটা বিষয় চলে আসে যে শুধুমাত্র চা অথবা বালিশ অথবা যা যা কিছু তিনি বললেন, ধূপকাঠি বলুন, জব বলুন, এইসব করে কি সত্যি প্রত্যেকে মিলে নতুন করে কোনো শিল্প গড়ে তুলতে পারেন? অবশ্যই যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তারা হয়তো একটা টাকা রোজগার করছেন, কিন্তু যদি বৃহৎ স্বার্থ আমরা মনে করি তাহলে সেটা কি কোনোভাবে সম্ভব? সন্ময়দা, 30 সেকেন্ড। না, আমি একটা কথা বলবো যে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে না দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট নয়। একটা হচ্ছে উইল অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড ট্রাস্ট অন দ্য গভর্নমেন্ট, যেটা চলে গিয়েছিল মানে তৃণমূল আমলে 15 বছর ধরে মানুষের মানে আমি বলছি শিল্পপতিদের সরকারের ওপর আস্থা, যার জন্য 15 বছর সময় পাওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের মাটিতে শিল্প আনতে পারেনি। আইটি সম্বন্ধে বলা হচ্ছে না, আচ্ছা আইটিতে কাকে মন্ত্রী করে রাখা হয়েছিল? বাবুল সুপ্রিয়কে। কতক্ষণ গানের জন্য সময় দিতেন আর কতক্ষণ আইটির জন্য সময় দিতেন। যে সময় দাঁড়িয়ে আইটি পশ্চিমবঙ্গে পিছিয়েছে, এটা ঘটনা বাম আমল থেকে পিছনে শুরু হয়েছে, বামেরা শুরু করেছিলেন, কিন্তু বামেরা নিজস্ব কিছু ইডিওলজিক্যাল সমস্যার জন্য আইটি শিল্পকে সেই জায়গায় নিয়ে যেতে পারেনি। গত 15 বছর ধরে চোখের সামনে আমরা তেলেঙ্গানাকে দেখেছি, অন্ধ্রপ্রদেশকে দেখেছি, চেন্নাইকে দেখেছি, ব্যাঙ্গালোরকে দেখেছি, আমরা খালি দেখেই গেছি, কিন্তু অন্ততপক্ষে নিজের রাজ্যের দিকে আমাদের তাকানোর হয়তো সময় আসেনি, যেই কারণের জন্য তৃণমূলের কাছে একটাই বিষয় থাকে সন্ময়দা, যে বামেরা করেনি, বামেরা এতটাই সমস্যার সম্মুখীন করে দিয়ে গেছে তৃণমূল কংগ্রেসকে, যেই সমস্যার আর সমাধান তারা করতে পারেনি। সুদীপ্তদা, দেখুন দুটো জিনিস আপনাকে মানতে হবে। একটা হচ্ছে যে কেন্দ্র আর রাজ্য যদি একই সরকার থাকে তার একটা সুবিধা থাকে, স্বীকার করছেন তাহলে? হ্যাঁ অবশ্যই, এ বিষয়ে কোনো স্বীকারোক্তি, আর এর সুফলই এবার বাংলার মানুষ পাচ্ছে। এর সুফল বাংলার মানুষ পাওয়া উচিত, এবং কারণ কেন্দ্রের রাজ্যে একই সরকার আছে, যেটা দেখবেন কংগ্রেস আমলেও যখন হয়েছিল তখন কেন্দ্রের বিরোধিতা করে এসেছেন কেন? এবং আপনাকে আমি একটাই কথা বলবো যে দেখুন মানুষ তো রিজেক্ট করেছে, মানুষ এই যে বক্তব্যগুলোকে রিজেক্ট করেছে, তার ফলই হচ্ছে 208খানা সিট আজকে বিজেপি। মানে আপনারা স্বাগত জানাচ্ছেন। বেশ, শিশির বাবু, ইনি যেটা বলছেন, যেটা আমাদের ভাষায় ডাবল ইঞ্জিন সরকার এখন যেটা হয়ে গেছে, আমি একমত এনার সঙ্গে, কিন্তু আমাদের রাজ্যের দুর্ভাগ্য আপনাদের মনে করিয়ে দিই, 2004 থেকে 2009 কার্যত কেন্দ্র সরকার আর রাজ্য সরকার একই ছিল। কেন? ইউপিএ 1 এর সব থেকে বড় সমর্থন পেয়েছিল সিপিএম লেফট ফ্রন্ট থেকে 62 এমপিদের দিয়ে। তখনও পশ্চিমবঙ্গ কেন্দ্রের বিরোধিতা করেছে, তখনও এখানে বন্ধ ডেকেছে, তখনও এখানে স্ট্রাইক ডেকেছে। কার বিরুদ্ধে? কেন্দ্রের বিরুদ্ধে। এটা আমাদের দুর্ভাগ্য। দুই রাজ্য, কেন্দ্র সরকার আর রাজ্য সরকার কার্যত এক ছিল না, কার্যত এক, কিন্তু না, বাম আমাদের দাবি মানতে হবে। বেশ, এখান থেকে আমরা উত্তর নেব। দেবাশিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস দা, আমি আপনাকে একটা কথাই বলবো বজরিয়া সাহেব, আমি ইতিবাচক কথা বলতে চাই। আপনি জাকার্তার উদাহরণ দিয়েছেন। ব্যবসার সূত্রে, আমার কাজের সূত্রে 2006 সাল থেকে আজকে 2026 হলো, বছরে 3 থেকে 4 বার আমাকে চায়না যেতে হয়। আমি চোখের সামনে দেখেছি এই কান্ট্রিটা কোথা থেকে কোথায় গেছে, কোথা থেকে কোথায় যাচ্ছে। মানে আমি বলতে চাইছি, আপনারা যে আজকে মেক ইন ইন্ডিয়া করেছেন, আপনারা একটু সেই মেক ইন ইন্ডিয়াতে মুখে মেক ইন ইন্ডিয়া না বলে যারা ব্যবসাটা করছে তাদেরকে সুযোগ দিন। আজকে কত কিছু করার আছে গভর্নমেন্টের, সেই কাজগুলো করুন। শুধুমাত্র প্রচারের জন্য প্রচার করে তো লাভ নেই। আমরা যে আদর্শে বিশ্বাস করি না কেন, আমরা তো সবাই চাই যে দেশের শিল্প হোক, রাজ্যের শিল্প হোক, কর্মসংস্থান হোক, রাজ্যের রেভিনিউ বাড়ুক, কিন্তু সেটা করার জন্য সরকারের তো কিছু কাজ করার আছে। সরকার হিসেবে সেই কিছু প্রচার না করে সেই কাজগুলো করুন বাজরিয়া সাহেব। আমরা সবাই একদমই একটা বিষয় স্পষ্ট, দেবাশিস দা এবং আমাদের সঙ্গে সঙ্গে যারা গেস্টরা রয়েছেন প্রত্যেকে কিন্তু একটা জায়গায় এসে স্পষ্ট কথা বললেন যে রাজ্যে শিল্প হোক, শিল্পবান্ধব পরিবেশ তৈরি হোক, রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রেখেই কার্যত শিল্পপতিরা তারা এখানে এসে ব্যবসা করুক অন্ততপক্ষে, আর কোনো রকম ভাবে ভয় পেয়ে তারা অন্ততপক্ষে লোটা কম্বল গুটিয়ে নিয়ে অন্য কোনো রাজ্যে চলে যাক, সেটার যাতে আর না আমাদের দেখতে হয়। রাজ্যে যাতে কর্মসংস্থান হয়, বেকাররা যাতে আর ওই ভবঘুরের মতন না ঘুরে বেড়ান বা অন্য রাজ্যের দিকে তাকিয়ে না থাকেন, অন্ততপক্ষে সেই রকম একটা পরিবেশ আমাদের রাজ্যে প্রয়োজন রয়েছে। সেটাই তো সুদীপ্তদা। আমি তো একটাই কথা বলছি, এখন বাংলা যে জায়গায় এসে ঠেকেছে বেঙ্গলের অবস্থা, তাতে শিল্প ফ্রেন্ডলি, করাপশন মুক্ত
আর ইকোর ব্যালেন্সকে মেনটেন করা এবং সন্ত্রাস মুক্ত, এই তার জন্য চারটে তৃণমূলের বিদায় জিনিসকে দরকার যদি ছিল। না করা হয় তাহলে আগামী দিনে বাংলার উন্নতি, আমাদের তো সব থেকে পড়ি তো বাংলা, যাই রাজনীতি করি যে যাই পার্টি করুক, মেন তো হচ্ছে যে বাংলার উন্নতিটাকেই তো সামনে রাখতে হবে। সে বাংলার উন্নতি করতে গিয়ে যদি মানে কেন্দ্রের যে সরকারই থাকুক, যদি সেটা রাজ্যের সাথে সমন্বয় রেখে চলে তাহলে অবশ্যই তার সুফল রাজ্য পায়। আপনি এখনো যদিতে রয়েছেন, যদি চলে এটা কি মানা যায় কোনোভাবে? হচ্ছে তো, হচ্ছে তো, আমরা দেখতে পাচ্ছি তো হচ্ছে। মাত্র 2 মাসে এই সরকার যা যা কিছু পদক্ষেপ নিয়েছে, যারা তখন ছিল তারা যদি সুফল কেন্দ্র রাজ্যের মধ্যেই, যেমনি বললেন বাজরিয়াজি 2004 থেকে 2009 ইউপিএ সরকারকে সমর্থন করেছিল বামপন্থীরা, এটা সত্যি, কিন্তু তখন যদি সেই সমন্বয়টা বজায় রাখতো আর এই বন্ধ বিরোধী মনোভাব যদি ত্যাগ করতে পারতো তাহলে তখনই আরো উন্নতি করতো রাজ্য। আপনারা শিক্ষা নেননি, এটাই হচ্ছে বড় সমস্যা। কিন্তু এখানেই আসবে আমি সন্ময়দা, বামেদের থেকে শিক্ষা নিয়ে তৃণমূল কংগ্রেসের এগোনোর দরকার ছিল, কিন্তু এই দুটো জায়গাকে বাদ রেখে বিজেপি কিন্তু বর্তমানে নিজেদের মতন করে এগিয়ে নিয়ে চলেছে। কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে যেভাবে তারা ভাবনা চিন্তা করছে তাতে রাজ্য যে একেবারে দ্রুত গতিতে, মানে বুলেট ট্রেনের থেকেও যে আরো দ্রুত গতিতে এগোচ্ছে, সে বিষয়ে তো আপনিও আত্মবিশ্বাসী। না, আমি তো বলছি 67 দিনের একটা সরকার যদি 3টে শিল্প, প্রথমে আমরা দেখছি যে এর ক্ষেত্র হলো আজকের যে কারখানার উদ্বোধন টাটা এর কারখানা হলো লাক্সকোজি, আর ঠিক তারপরে কয়েকদিনের মধ্যেই আমরা দেখছি যে আমুলের কারখানা লঞ্চ করতে চলেছে, তারপরে ইস্পাত শিল্প। আমি বলছি 90 দিনের মধ্যে একটা সরকারের যদি উইলটা থাকে কি করা যায় সেটা দেখাচ্ছে। এবার আমি একটা ছোট্ট জায়গায় অ্যাড করবো, আমি শিশিদার কথাটা শুনছিলাম, রাইটলি পয়েন্ট আউট, 2004 থেকে 2009 তো বা 2011 পর্যন্ত বাম সরকার ছিল, তারা তো ইউপিএ সরকারের শরিক ছিল একটা সময়, তখন ডেভেলপমেন্ট হয়নি কেন? একই সঙ্গে 2011 থেকে 2012-13 পর্যন্ত সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় স্কোপ পাওয়ার সত্ত্বেও, সেখানে মনমোহন সিং এর সরকার থাকার সত্ত্বেও, তাহলে ডেভেলপমেন্টটা এগিয়ে নিয়ে গেলেন না কেন? ঝগড়া করলেন কেন? ঝগড়া করে এমন একটা বাতাবরণ তৈরি করলেন 2011 থেকে 2014 পর্যন্ত মনমোহন সিং এর সরকার যখন ছিল, তখন তো পশ্চিমবঙ্গের জিনিসগুলোকে আদায় করে নিয়ে আসা যেত। আসলে দূরদৃষ্টি ভিশনটা থাকা দরকার। আমি বলছি বর্তমান সরকার, পশ্চিম বাংলার মধ্যে সব রকমের সম্ভাবনা রয়েছে, শুধু মানসিকতা ছিল না, যে মানসিকতার পরিবর্তনের দরকার ছিল। এটা কিন্তু আমি শুধু তনয় একটা কথা বলছি, এটা হয়তো এখন এত তাড়াতাড়ি কমেন্ট করা উচিত হবে না। বিধান রায়ের পর, মানে 1962 পর এই প্রথম পশ্চিমবঙ্গে উইথ আ ভিশন একটা সরকার কাজ করছে। একদমই তাই। শিশির বাবু, একেবারে ঠিক কথা। ডক্টর বিধান রায়ের পর এটাই হচ্ছে প্রথম সরকার যে একটা মিশন নিয়ে কাজ করছে। আমি একটা কথা বলে দিই, এই যে দেবাশিস বাবু বললেন চায়না কত ডেভেলপ করেছে। দেবাশিস বাবু, আমি চায়না রেগুলার যাই, আমিও দেখেছি। আমি নাম নিতে পারবো না, কিন্তু একজন খুব বড় সিপিএম নেতা, মন্ত্রী ছিলেন, খুব উঁচু মাপের মন্ত্রী, আমি জিজ্ঞেস করলাম, দাদা এখানে এইসব সমস্যা কেন হচ্ছে, চীনে তো হচ্ছে না? উনি কি উত্তর দিলেন শুনবেন? এরপর আপনি হয়তো আর আর্গিউ করবেন না। উনি বললেন, চীনে CITU নেই, আমাদের এখান থেকে CITU সরিয়ে দিন, সব ঠিক হয়ে যাবে। এটা বলছেন একটা বড় বাম নেতা, বড় সিপিএম নেতা। আর আজকে যে তৃণমূলটা বলি, তৃণমূল তো এসেছে শিল্প ভাগানো নিয়ে। শিল্প, এটা তো ঠিকই, টাটাকে তো ভাগালো কে? মমতা ব্যানার্জি। তো এইখানে তৃণমূল তো এখান থেকে আরম্ভ করেছে। কিন্তু একটা জিনিস ইতিবাচক কথা বলি, এখন প্রায় 2 মাস জাস্ট শেষ হয়েছে, আজকে লাক্সকোজি, আমুল, শ্যাম স্টিল, এই জুলাই মাসে সব দেখবেন সদিচ্ছা থাকলে সবকিছু সম্ভব, সবকিছু হয়। আর একদমই পরিকল্পনা থাকলে অবশ্যই ভালোটা করা যায়, এটা অন্ততপক্ষে রাজ্যের সরকার পালাবদলের পর তা স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন। কিশোরের অগ্নিবাণ আজ এখানে আমাদের শেষ করতে হচ্ছে, যেহেতু সময় আমাদের কাছে একদম নেই। প্রত্যেককে যারা আমাদের সঙ্গে অতিথি ছিলেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই। তবে হ্যাঁ, যে সম্ভাবনার কথা উঠে আসছে, যে সম্ভাবনা নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে চলেছেন, সেই সম্ভাবনা পূরণ হবে এবং তা হতে চলেছে। ইতিমধ্যেই তা সম্পন্ন যাতে হয়, সুষ্ঠুভাবে হয়, তার পরিকল্পনা সারা হয়ে গিয়েছে। অন্ততপক্ষে আমরা আশাবাদী, গোটা রাজ্যের মানুষ আশাবাদী। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ, এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH